দণ্ডমার্জনায় রাষ্ট্রপতির ক্ষমতা আর রাজধানীর বাইরে হাইকোর্ট বেঞ্চ বসানোর ব্যাপারে একমত রাজনৈতিক দলগুলো। ঐক্যমত্য কমিশনের বৈঠকে সিদ্ধান্ত। গণতন্ত্রে উত্তরণের পথ মসৃণ রাখতে সতর্ক বিএনপি, জানালেন মির্জা ফখরুল। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান রিজভীর। পুরনো বন্দোবস্ত ফেরানোর চেষ্টা করলে পরিণতি হবে শেখ হাসিনার মতো, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। বললেন, জুলাই অভ্যুত্থানকারীরা রাজপথেই আছে। গুমে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনে সহযোগিতা দিতে প্রস্তুত সেনাবাহিনী, সেনা সদরের ব্রিফিং। জাতিসংঘ মানবাধিকার অফিস সম্পর্কিত প্রস্তাব কিছু পরিবর্তন সহ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আইন ও বিধির মধ্যে থেকে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন ও দেশের প্রতিটি বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ করার বিষয়ে সব রাজনৈতিক দল একমত পোষণ করেছেন। তবে এই ক্ষমতা প্রয়োগে ক্ষতিগ্রস্ত পরিবারের মতামত নেয়ার কথা বলেছে জামাত ও এনসিপি। আর প্রতিটি বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ করার বিষয়ে প্রধান বিচারপতির সম্মতি নেয়ার শর্ত দিয়েছে বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থান তুলে ধরে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও দণ্ড মার্জনায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দিনব্যাপী আলোচনা হয় রাজনৈতিক দলগুলোর। বিকেলে আলোচনার অগ্রগতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে একমত হয়েছে সব দল। তবে ক্ষমা প্রদর্শনের জন্য অ্যাটর্নি জেনারেলকে প্রধান করে ৬ সদস্যের বোর্ডের প্রস্তাবে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রপতি শুধুমাত্র এই উদ্দেশ্যে প্রণীত আইন ও বিধি অনুসরণ করেই ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রদর্শনের জন্য প্রেরণের পূর্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার বৈধ উত্তরাধিকারের মতামত গ্রহণ নিশ্চিত করতে হবে। স্থায়ী আসন থাকবে, তবে রাজধানীর বাইরে প্রতিটি বিভাগে প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত হাইকোর্ট বিভাগের একাধিক স্থায়ী বেঞ্চ থাকবে। আলোচনায় নিজ নিজ অবস্থান তুলে ধরেছে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল। রাজধানীর বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ করার বিষয়ে প্রধান বিচারপতির সম্মতির শর্ত দিয়েছে বিএনপি। আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। পার্মানেন্ট বেঞ্চ করতে হয় হাইকোর্ট ডিভিশনের সংবিধানে পরিবর্তন এনে, সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত। বিকজ আমরা চাই বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছুক। রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে জামায়াত ও এনসিপি বলছে, অতীতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইনের অপব্যবহার হয়েছে। ভুক্তভোগীর পরিবারের সম্মতি নিয়ে আইনের মধ্য থেকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাব দিয়েছেন তারা। ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেইনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি। এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে। বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে একটি করে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হবে। আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি। সংলাপে অংশ নেয়া অন্য দলগুলো বলছে, রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের গুরুতর বিষয়ে সুনির্দিষ্ট আইন থাকা জরুরি। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে বিটিআরসি টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং পলিসি প্রণয়ন করা ঠিক হবে না। তড়িঘড়ি করে সিদ্ধান্তে উদ্বেগ জানান তিনি। বলেন, গণতন্ত্র উত্তরণের পথ মসৃণ রাখতে সতর্কতার সাথে রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করছে বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025-এর উদ্যোগের বিষয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব। এই পলিসিতে গুরুতর সমস্যা রয়েছে বলে মনে করে বিএনপি। এই ধরনের জাতীয় পর্যায়ের টেলিকম নীতি
প্রণয়ন অবশ্যই সতর্কতা, স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করে নিতে হবে। সামনে জাতীয় নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। বিএনপি বিশ্বাস করে সবার জন্য উপকার বয়ে আনে এমন নীতি গ্রহণযোগ্য। আমাদের এজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এই জিনিসটা জনগণের সামনে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। নাও ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, যে তারা কিভাবে এটাকে নিচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের বিতর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। যে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র উত্তরণের যে পথ, সেই পথকে মসৃণ রাখা এবং আমরা যে লক্ষ্যে এতগুলো প্রাণ গেছে, সেই প্রাণের বিনিময়ে আমরা যেন সুস্থ সুন্দরভাবে যেতে পারি, সেই পথেই আমরা হাঁটছি। যে কারণে আমরা কোনো রকমের এমন কোনো আপনার বিষয় অবতারণা করতে চাই না যেটা বিরোধিতা বা একটা সংঘাতমূলক বক্তব্য আসতে পারে। এদিকে কলাবাগান থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করে বিএনপি নেতারা জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান তারা। নতুন কোনো পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে টালবাহানা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক শক্তির ঐক্যের দরকার। দেশের বৃহৎ স্বার্থে রাজনৈতিক দলগুলোকে এক কাতারে আসতে হবে। সকালে রংপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এ সময় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রিজভী বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন করতে হবে। তবেই সাধারণ মানুষ তার অধিকার আদায় করতে পারবেন, তা না হলে এলাকায় কোনো মানুষ নেতা হতে পারবেন না। আনুপাতিক ভোটে দলকে ভোট দেবে, দল বেছে বেছে লোক ঘোষণা করবে, এতে স্বৈর শাসনের দিকে যাবে দেশ, আশঙ্কা বিএনপির এই নেতার। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। স্থানীয় পর্যায়ে কেউ আর নিজেদেরকে গড়ে তুলে একটা ক্যারিয়ার তৈরি করবে, সেটি তো করতে পারবে না। আমরা চেয়েছি সেই ভোট, চিরায়ত গণতন্ত্রের যে ভোট, যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে। ২৪-এর গণ অভ্যুত্থান যারা করেছে তারা এখনো রাজপথে আছে। যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত ও দখলদারিত্ব রাজনীতি ফিরিয়ে আনবে, তাদের পরিণতিও স্বৈরাচার হাসিনার মতো হবে। হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের। নীলফামারীর চৌরঙ্গি মোড়ের পথসভায় হুঁশিয়ারি দেন তিনি। বলেন, আওয়ামী দোসররা দেশের আনাচে কানাচে আছে, এদের বিচারের আওতায় আনার দাবি তার। এতে সভাপতিত্ব করেন এনসিপির নীলফামারীর আহ্বায়ক আব্দুল মজিদ। এ সময় তার সফরসঙ্গী ছিলেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে। গতকাল রংপুরে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা করে এনসিপি। আমরা দেখতেছি গণ অভ্যুত্থানের পরে আবারও আগের সিস্টেমে, আবারও আগের পুরনো যে নিয়ম কানুন, পুরনো কালচার, সংস্কৃতি আমরা দেখছি, সেই সংস্কৃতিতে ফেরত যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, ২৪-এর গণ অভ্যুত্থান যারা করেছে তারা কিন্তু এখনো জাগ্রত আছে, এখনো রাজপথে আছে। ফলে যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। শেখ হাসিনা এবং তাদের দোসর যারা বাংলাদেশের প্রতিটি এলাকায় এলাকায় এখনো লুকায় আছে, তাদেরকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। ২৪শে জুলাই আন্দোলনে সাভারে পুলিশের এপিসি কার থেকে ইয়ামিনের নিথর দেহ ফেলে দেওয়ার দৃশ্য কাঁদিয়েছে কোটি মানুষকে। একজন শিক্ষার্থীকে কাছ থেকে গুলি করে হত্যার এই দৃশ্য নির্মম, নিষ্ঠুর ও অমানবিকতার। বছর পেরিয়ে গেলেও ছেলে হারানোর এই শোক কিছুতেই ভুলতে পারছেন না বাবা মহিউদ্দিন। প্রতিদিন একমাত্র ছেলের কবরের পাশে গিয়ে মোনাজাত আর কান্নায় কাটছে তার জীবন। তবে জুলাই আন্দোলনের বছর পেরুলেও বিচারের ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করেন সন্তান হারানো এই পিতা। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। মহাসড়কের ওপর পুলিশের এপিসি কার থেকে ফেলে দেওয়া হচ্ছে নিথর এক তরুণকে।
গাড়ি থেকে সড়কে পড়তেই দুই হাত দুই দিকে আর পা দুটি ভাঁজ হয়ে যায় তার। একটি পা আটকে যায় এপিসির চাকার সঙ্গে। তখনও প্রাণ ছিল শায়েখ আসহাবুল ইয়ামিনের। পুলিশের হ্যাসকা টানে ফেলে দেয়া হয় সড়কের মাঝখানে, যেন মানুষ নয় কোনো বস্তু ছুঁড়ে ফেলা হলো। 2024 সালের 18 জুলাই সাভারে পুলিশের গুলিতে এমআইএসটির কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ইয়ামিনের এমন মৃত্যু যেন স্তব্ধ করে দেয় বিশ্ব বিবেককে। ইয়ামিন হত্যার 1 বছর পেরুলেও চোখের পানি শুকায়নি তার বাবা মায়ের। আমি তো পোস্টমর্টম করব না, তখন আমার এক বন্ধু এএসপি ওরে ফোন দিলাম। আমি ফোন দেওয়ার পর কান্নাকাটি শুরু করে দিলাম। আমি বলছি যে কান্নাকাটি করে আর কি করবি, কিন্তু আমি তো আমার ছেলেকে দাফন করতে পারছি না, কেন কী হয়েছে? আমি তখন এই ঘটনাগুলো বললাম। আমি বলছি তোর কোনো আইন আছে কিনা, কারণ আমি তো বলছে কেন তাহলে তুই পোস্টমর্টম কর। বলছে না, আমি পোস্টমর্টম করবো না, কারণ তোর পুলিশের বিরুদ্ধে আমি মামলাও কোনো দিন করবো না, আমি তো বিচার আল্লাহর কাছে দিয়েছি। দাফনের ইচ্ছে ছিল গ্রামের বাড়ি কুষ্টিয়ায়, কিন্তু পুলিশ আর আওয়ামী লীগের হুমকি এড়িয়ে ছেলের রক্তাক্ত মরদেহ রাতের অন্ধকারেই দাফন করতে হয়েছে সাভারে। সেই বিভীষিকাময় দিনের কথা মনে করে আজও আতকে ওঠেন ইয়ামিনের পিতা মহিউদ্দিন। আরে হুজুরকে বললাম যে আমি আমার বিবেচনায় এটা করেছি, তো বলছে না আপনি ঠিকই করেছেন, আপনার ছিলেন গোসলের দরকার নেই। তারপর মাগরিবের নামাজ পড়ে আমরা জানাজার নামাজ পড়ে কবরস্থানে নিয়ে আমরা দাফন করে দিয়েছি। এরপরে বিভিন্ন সময় পুলিশের এসবি থেকে এবং ডিবি থেকে এবং থানার থেকে, 2 থানা থেকে, মানে কুমারখালী থানা আমাদের এবং সাভার থানার থেকে আমাদেরকে চেষ্টা করছিল যে আমাদেরকে কোনো রাজনৈতিক কালার দেওয়ার জন্য। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। ইয়ামিনকে হারিয়ে 1 বছর পরেও কান্না শুকোচ্ছে না ইয়ামিনের পিতা মহিউদ্দিনের। এখনো সময় পেলেই ছুটে যান সন্তানের কবরের পাশে, যে বাংলাদেশের জন্য অকাতরে নিজের একমাত্র ছেলে ইয়ামিনকে বিসর্জন দিয়েছিলেন তার বাবা মা। সেই কাঙ্ক্ষিত বৈষম্যহীন দেশ গড়ার পথে কতটা হাঁটছে বাংলাদেশ, প্রশ্ন সন্তানহারা এই পিতার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে গত 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে গুলি করে আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশ 14 জুলাই। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অভিযোগ গঠন থেকে আসামি পক্ষের করা অব্যাহতির আবেদনের উপর এই শুনানি হয়। এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা 4 আসামি ইন্সপেক্টর আরশাদ এবং 3 কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 29 জুন প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন। ওই দিন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4 আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন শুনানির জন্য সময় আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ কুতুবুদ্দিন। গত বছরের 5 আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক এবং মানিক মিয়াকে গুলি করে হত্যা করা হয়। সরকার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে জুলাই সনদ তৈরির চেষ্টা করছে তা ভুল প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিকেলে টিএসসির পায়রা চত্বরে তরুণ ইন্টেলেকচুয়ালদের পাঠশালা প্রাগ এর আয়োজনে জুলাই ঘোষণাপত্র শিক্ষার্থীদের প্রত্যাশা ব্যানারে আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন তারা। নেতারা বলেন, সরকারে যারা আছেন তাদের জুলাই সনদ যে সময়ের মধ্যে দেওয়ার কথা ছিল তা ব্যর্থ হয়েছে। এখন রাজনৈতিক জটিলতায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা সম্ভব হচ্ছে না। জুলাইয়ের ঐক্য শুধু কাগজে লিখলেই শেষ হয়ে যাবে না। মানুষ যে স্বপ্ন দেখেছিল অন্তর্বর্তী সরকার তার ধারে কাছেও নেই। দেশে এখন না আছে সংস্কার, না আছে পরিবর্তন। সরকার যদি সবকিছু রাজনৈতিক দলের হাতে তুলে দেয় তাহলে এই জুলাই আন্দোলনের দাম কি রইল, প্রশ্ন ছাত্র নেতাদের। তাদেরও যাতে চেতনার প্রতিফলন এই 3টা বিষয়কে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র
আমরা এমন একটা সনদ যাতে প্রস্তুত করতে পারি, আধুনিক যে ফেরাউন তৈরি হবে সে ফেরাউনের যাতে তৈরি না হয়, এই বিষয়গুলো যাতে আমাদের এই সনদে থাকে, এটা এনশিওর করা দরকার। এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কারণে কোনো রকম যাতে আগামীতে কোনো রকম যাতে বঞ্চনা এবং নিপীড়নের শিকার না হয়, এই বিষয়টা এনশিওর করতে হবে। বর্তমানে সরকার সে একটা জাতীয় ঐক্যমত কমিশন করে কিছু রাজনৈতিক দলের সাথে কিছু সংস্কার করবে, তারা কিছু সংস্কার প্রস্তাবনা ঠিক করে সেগুলোর ভিত্তিতে তারা জুলাই সনদ করবে। ওকে ফাইন, করুক, কিন্তু কতদিন? আমরা তো দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সকল পলিটিক্যাল পার্টি যে বিষয়ে একমত হবে শুধুমাত্র সেই সংস্কারগুলোই বাস্তবায়ন হবে। তাহলে এটাতে লাভটা কি? দিন শেষে যদি আমি আমার গোটা একটা অভ্যুত্থান আমাদের রাজনৈতিক দলগুলোর হাতে গিয়ে তুলে দিয়ে আসি। গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। সেনা সদরে এক ব্রিফিংয়ে এমন তথ্য দিয়ে কর্নেল শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। যে কোনো মব ভায়োলেন্স ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি সেনাবাহিনীর কর্মকর্তার। গণ অভ্যুত্থানকালে লুট হওয়া ৮০ ভাগ অস্ত্র উদ্ধারের দাবিও করেছেন ব্রিফিংয়ে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক ইস্যুতে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন করে সেনা সদর। গেল ১৪ দিনে ২৬টি অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৫৬২ জনকে গ্রেপ্তারের কথা জানানো হয় ব্রিফিংয়ে। সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম জানান, মব তৈরি করে উত্তরায় সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্থার পর দ্রুত ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনী। জানান, গুমে কোনো সেনা সদস্যের জড়িত থাকার প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য ডেপুটেশনে যেসব সংস্থায় থাকে সেই সংস্থাগুলো আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নয়, এবং কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে। এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। যে কোনো মব ভায়োলেন্স বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। আপনি পটিয়ার ঘটনার কথা বলছেন, সেনাবাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসছে। তিনি জানান, নির্বাচনের বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাননি তারা। লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়েও তথ্য দিয়েছেন তিনি। এখন পর্যন্ত ৮০% অস্ত্র এবং অ্যামিউনিশন আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি যে 20% আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইগুলো যেন নির্বাচনের পূর্বে যতদূর সম্ভব আমরা এগুলো উদ্ধার করতে পারি, যাতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সংগঠনে একটি সহায়তা করে। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ-এর বিরুদ্ধে চলমান অভিযান নিয়েও মন্তব্য করেন কর্নেল শফিকুল ইসলাম। কেএনএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং এছাড়াও 3টি এসএমজি, একটি চাইনিজ রাইফেল এবং 364 রাউন্ড অ্যামুনিশন পাওয়া গিয়েছে। সাথে আরও কিছু সামরিক সরঞ্জামাদি এবং নথিপত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটা অবশ্যই একটি বড় প্রভাব ফেলবে এবং আমরা একটা বড় আভিযানিক সাফল্য বলে মনে করছি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের খসড়া প্রস্তাব কিছু পরিবর্তন সহ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘ তা গ্রহণ করলে মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে সমঝোতা চূড়ান্ত হবে বলে তিনি জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রধান উপদেষ্টার ফোন আলাপে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের বিষয়েও আলোচনা হয়েছে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের অফিস স্থাপনের বিষয়ে খসড়া নিয়ে দুপক্ষের আলোচনা চলছে। জানান, খসড়ায় ঢাকার দেওয়া পরামর্শগুলো গ্রহণ করলে সমঝোতা চূড়ান্ত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সেটাকে আমরা মডিফাই করেছি, তারা আবার কিছু মডিফিকেশন বলেছে। তারপরে কাছাকাছি যাওয়ার পরে আমরা তখন এটাকে অন্যান্য যে প্রসেসিং আছে সেই প্রসেসিংয়ে ফেলেছি। সেই পর্যায়ে এখন আমাদের কিছু পরিবর্তন আছে, তাদের দেয়া যে ড্রাফট এবং যেটা অনেকটাই আমরা এগ্রি করেছিলাম, সেই পরিবর্তনগুলি তারা যদি গ্রহণ করে তাহলে একটু তাড়াতাড়ি হবে। যদি তারা গ্রহণ না করে, তারা যদি আবার বলে যে না এটা পরিবর্তন করুন, আমরা তখন দেখবো যে সেটা পরিবর্তন করা যাবে না। ড্রাফট এখন ওই এন্ডে আছে এখন। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপে নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। চমৎকার পরিবেশে কথাবার্তা হয়েছে, আমি সামনে বসা ছিলাম।
এবং সেখানে যেই সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথাও বলেছে এবং কথা উঠেছে যে যথাশীঘ্র সম্ভবই নির্বাচন করা হবে। মালয়েশিয়া আটক প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে দেশটির কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে বলেও জানান তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন কার্যালয়ের শাখা অফিস খোলার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলে আশা তাদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গত 15 বছর স্বৈরাচারী শেখ হাসিনার আমলে গুম, খুন, ধর্ষণ ও আয়নাঘরে নির্যাতন করে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ পায়। জুলাই গণ অভ্যুত্থানে গুলি করে ছাত্র জনতার হত্যা নির্যাতনের মধ্য দিয়ে মানবাধিকারের বুকে শেষ পেরেক মারে স্বৈরাচারী সরকার। হাসিনা পতনের পরপরই ঢাকা সফরে এসে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের ঊর্ধ্বতনদের সাথে বৈঠক করেন। সে সময়ই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের শাখা অফিস খোলার প্রস্তাব দেন তিনি। দীর্ঘ আলাপ আলোচনার পর গেল রবিবার উপদেষ্টা পরিষদ ঢাকায় মানবাধিকার অফিস খোলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক কূটনীতিক রাশেদ আহমেদ চৌধুরী। পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলেও মানবাধিকার পরিস্থিতি ভালো থাকবে বলে আশা করেন তিনি। ওরা যে রিপোর্ট দেয় দূর থেকে বসে, সেটা একরকম রিপোর্ট হয়, তারপর এটা প্রশ্নবিদ্ধ হয়, কিন্তু ওরা যদি গ্রাউন্ডে থাকে এবং যখন এই ঘটনা হয় যেই করুক তারা কিন্তু এগুলো নোট করবে, তাহলে কিন্তু আমাদের হিউম্যান রাইটস সিচুয়েশনটা ইমপ্রুভ করবে। আমি এটা পজিটিভ দেখি, আমি ওয়েলকাম করি। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো হবে। আন্তর্জাতিক বিশ্লেষক আবু সালেহ ইউসুফ বলেন, মানবাধিকার অফিস দেশের মানবাধিকার সুরক্ষায় সেফগার্ড হিসেবে কাজ করবে। আমাদের যে একটা দীর্ঘ প্রায় 15 বছরের মানবাধিকার ভায়োলেশনের বিভিন্ন চরম মানবাধিকার ভায়োলেশনের বিষয়গুলো আসছে, সেক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস এখানে থাকলে আন্তর্জাতিক যে মান অনুযায়ী তারা এগুলোকে অবজার্ভ করতে পারবেন। সুতরাং এটা মানবাধিকারের বিষয়গুলোর ব্যাপারে সংশ্লিষ্ট সকল পক্ষের আরও দায়িত্বশীল হওয়ার সুযোগ থাকবে, জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই মানবাধিকার বিষয়গুলোর ব্যাপারে আরও বেশি মনোযোগী হবেন। উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দিলেই মানবাধিকার কার্যালয় স্থাপনে জাতিসংঘের সঙ্গে সমঝোতা হবে ঢাকার। প্রাথমিকভাবে 3 বছরের জন্য স্থাপিত হবে এ কার্যালয়। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি ঐতিহ্যবাহী সব স্থাপনা সংরক্ষণে গুরুত্ব দেবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। পবিত্র আশুরা সামনে রেখে পুরানো ঢাকার বকশীবাজারে হোসেনি দালান পরিদর্শন করে একথা বলেন তিনি। হোসেনি দালান পরিদর্শনের সময় দোয়া মোনাজাত করেন তিনি। ইমামবাড়ার উন্নয়নের জন্য আর্থিক অনুদান দেন তিনি। পরে মতবিনিময়ে অংশ নেন। এ সময় ইশরাক হোসেন বলেন, পুরানো ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণে এখনই পদক্ষেপ নেওয়া দরকার। দলের ভাবমূর্তি উজ্জ্বল হয় এমন কাজ করার আহ্বান জানান কর্মীদের। এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সহযোগিতায় আপনারা বড় একটি জমি, যেটি অবৈধ ফ্যাসিবাদী আমলে দখল করে নিয়ে যাওয়া হয়েছিল, সেটিকে আপনারা অবমুক্ত করে উদ্ধার করে আপনারা আবার ফেরত পেয়েছেন। সেটার জন্য আমি আসলে আমাদের যারা এখানকার স্থানীয় বিএনপি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একটু লক্ষ্য করবেন, গতকালকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ধরনের নির্দেশনা দিচ্ছেন যে আমাদের এমন কাজ করতে হবে যাতে দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়। সিটি কর্পোরেশন থেকে এখানে আপনাদের পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল। এটা অত্যন্ত দুঃখজনক যে এটাকে পরবর্তীকালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তো সেই বিষয়ে ভবিষ্যতে আমরা অবশ্যই যা যা পদক্ষেপ নেওয়া দরকার এটিকে সংরক্ষণ করার জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এখানে এসে দেখে যেতে পারে এবং এই আপনাদের এই যে অনুষ্ঠান সেটার ধারা যাতে অব্যাহত থাকে সেটার জন্য আমরা পদক্ষেপ নিব। দিন দিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, তবুও নেই সচেতনতা। ব্যক্তি পর্যায়ে কিছুটা সচেতন হলেও দেখা মিলছে না সিটি কর্পোরেশনের ওষুধ ছিটানোর কার্যক্রম। রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের তেমন তৎপরতা নেই। এতে ক্ষুব্ধ বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, প্রতিনিয়ত শিশুদের নিয়ে আতঙ্কে থাকতে হয় তাদের।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে চীনের দেয়া বিভিন্ন হাসপাতাল সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। বলেন, ডেঙ্গু রোগী সামাল দিতে কাজ করছে সরকার। ডেঙ্গু শনাক্ত কিট সহ বিভিন্ন সামগ্রী হাসপাতালগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে চীন সবসময় পাশে থাকবে। ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণার দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চ। কারো স্বার্থেই গণ অভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না বলেও মন্তব্য করেছেন দলটির নেতারা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, শিক্ষার্থী জনতার দীর্ঘ সংগ্রাম ও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে রাখা স্বৈরাচারকে হটানো হয়েছে। সেই গণতান্ত্রিক অভিযাত্রাকে অক্ষুণ্ণ রাখতে হবে। গণতন্ত্র মঞ্চ মনে করে, ব্যক্তি গোষ্ঠী বা কোটারি স্বার্থে কোনোভাবেই গণ অভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না। বিভক্তি বিভাজনের পায়তারা রুখে দিতে হবে। রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে ঐকমত্য প্রতিষ্ঠায় গণতন্ত্র মঞ্চ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে দাবি করে সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়। সংবাদ সম্মেলনে জুলাই আগস্ট মাসের কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ। সেমি কন্ট্রাক্ট বিলিয়ন ডলারের শিল্প হতে পারে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান ডক্টর আশিক চৌধুরী। তবে সেজন্য দরকার প্রশিক্ষিত কর্মী ও সরকারের বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সেমি কন্ট্রাক্ট শিল্প বিশ্বব্যাপী 600 বিলিয়ন ডলারের বাণিজ্য। তবে এই খাত থেকে মাত্র 6 মিলিয়ন ডলার পায় বাংলাদেশ। তিনি বলেন, দেশের মেধাবী তরুণরা বিদেশে গিয়ে এই শিল্পে কাজ করেন। সরকার উদ্যোগ নিলে দেশেই এমন সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব। দেশে চিপ ডিজাইন ও প্যাকেজিং করার সুযোগ রয়েছে। এজন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। কয়েক স্তরে প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, সক্ষমতা বাড়লে কয়েকশো মিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে। এই শিল্পে সহায়তা করতে গঠিত জাতীয় সেমি কন্ট্রাক্ট টাস্ক ফোর্স প্রধান উপদেষ্টার কাছে 23টি সুপারিশ হস্তান্তর করেছে বলেও জানান বিডা নির্বাহী। সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় মধুপুর মাদ্রাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি কথা বলেন। সপু বলেন, কেন্দ্রীয় হাইকমান্ডের একটাই লক্ষ্য, পরবর্তী প্রজন্ম যেন একটি সুন্দর, সুশৃঙ্খল ও ন্যায়ের বাংলাদেশ পায়। উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব, মধুপুর সহ অন্যরা। শিল্প সুরক্ষায় নজরদারি বাড়ানো সহ অসাধুদের দাপট বন্ধ করতে না পারলে দেশীয় শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। এতে বড় আকারে রাজস্বের সম্ভাবনা নষ্ট হওয়ার পাশাপাশি বৈদেশিক আমদানি নির্ভর হয়ে উঠবে কসমেটিক্স খাত। তাই প্রশাসন ও সুবিধাভোগী ব্যবসায়ী সিন্ডিকেটের দুষ্টচক্র এড়াতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সম্মেলন কক্ষে অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসটিআই এর মহাপরিচালক SM ফেরদৌস আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান, ASBMEB সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, FBCCI এর সাবেক পরিচালক ইহসান ইশহাকুল হোসেন সুইট, অর্থনীতিবিদ ও গবেষক ডক্টর মাহফুজ কবির, চিত্রনায়ক মামনুন হাসান ইমন, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সহসভাপতি MS সিদ্দিকী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল জলিল, ফকির মোহাম্মদ মুনাওয়ার হোসেন, SME ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলী জামান ও ত্বক বিশেষজ্ঞ ডাক্তার শারমিনা হক। আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেছেন, বিগত 16 বছর আওয়ামী দুঃশাসনে আন্দোলন সংগ্রামে বিএনপির প্রতিটি গণসংযোগ ও কর্মসূচিতে চিকিৎসকদের সক্রিয় উপস্থিত ছিল। কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ড্যাবের স্বেচ্ছায় রক্তদান উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন।
গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। রায়ের বাজার বদ্ধভূমিতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাজমুল হাসান ও সংগঠনের নেতাকর্মীরা। ফিকামলি তত্ত্বের জনক শিক্ষাবিদ ডক্টর আব্দুল ওয়াদুদের বাড়িতে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে কলাবাগান থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামানের বিরুদ্ধে করা মামলায় সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার এম সরোয়ার হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, মামলা ও ওয়ারেন্ট না থাকা সত্ত্বেও গভীর রাতে কোনো নাগরিকের কাছে গিয়ে পুলিশের চাঁদা আদায় মেনে নেওয়া যায় না। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি। ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ এবং প্রশাসন নিয়ে বিভ্রান্তকর তথ্য ও অপপ্রচার ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্ধ্যায় রাজধানীর গাবতলীর নিজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির ৮৮তম উপশাখা চালু হয়েছে নোয়াখালীর মাইজদীতে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন। সিলেট জোনের জোনাল হেড অব সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তাজুল ইসলাম এবং মাইজদি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড কমিউনিকেশনস অ্যান্ড মার্কেটিং জালাল আহমেদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা। যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। দণ্ডমার্জনায় রাষ্ট্রপতির ক্ষমতা আর রাজধানীর বাইরে হাইকোর্ট বেঞ্চ বসানোর ব্যাপারে একমত রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের বৈঠকে সিদ্ধান্ত। গণতন্ত্রে উত্তরণের পথ মসৃণ রাখতে সতর্ক বিএনপি, জানালেন মির্জা ফখরুল। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান রিজভীর। পুরনো বন্দোবস্ত ফেরানোর চেষ্টা করলে পরিণতি হবে শেখ হাসিনার মতো, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। বললেন, জুলাই অভ্যুত্থানকারীরা রাজপথেই আছে। গুমে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনে সহযোগিতা দিতে প্রস্তুত সেনাবাহিনী, সেনা সদরের ব্রিফিং। জাতিসংঘ মানবাধিকার অফিস সম্পর্কিত প্রস্তাব কিছু পরিবর্তন সহ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।